বৃষ্টিবিলাস ম্যানশন, যেখানে রেহেবারের নিখোঁজ হওয়ার পর পূর্ণিয়ার একটা দিনও থাকেনি। তবে আরশাদ সাহেবের সাথে দেখা করতে সে প্রতি সপ্তাহে যেত। রেহেবারকে হারানোর পর আরশাদ সাহেব একদমই বিছানা সজ্জা হয়ে গিয়েছিলেন। কিন্তু রেহনাবকে দেখার পর নিজে নিজে তিনি তাকে দেখার কোলে নেওয়ার আগ্রহ দেখান। পূর্ণিও তাই তার এই কাজে গাফিলতি করেনি। তবে আহমেদ ভিলায় একটা সুবিধা আছে, সে রেহনাবকে মায়া বেগম আসমানের কাছে ছেড়ে নিশ্চিন্তে অফিসে যেতে পারত। কিন্তু রেহেবারের কথাও ঠিক, রেহনাবকে তো ওই বাড়ির মূল্য বোঝাতে হবে। ওই বাড়িতে যে ওর অধিকার আছে, আর পূর্ণির এই বাড়ির উপর অধিকার থাকলেও এটা তার বাপের বাড়ি, এটা তো সে অস্বীকার করতে পারবে না। আর না রেহেবার কোনো মতে নিজে এখানে থাকবে, আর না পূর্ণিকে আর রেহনাবকে থাকতে দেবে। পূর্ণি হাঁপ ছেড়ে সমস্ত ব্যাগ গুছিয়ে নিল। রেহেবারের কথা সে কখনো অমান্য করেনি, আজও করার প্রশ্ন ওঠে না। সে যা বলেছে সবই ঠিক। এটাও রেহনাবের এক বাড়ি, আর ওটাও। পূর্ণি প্রথমে বুঝতে না পারলেও পরে শুনে আর আপত্তি করেনি। তাই সকাল সকাল উঠেই আগে ডাইনিং টেবিলে সবার সামনেই তাদের ওই বাড়ি যাওয়ার কথা উঠিয়েছে। কেউ বারণ করেনি, তবে সবার মনের অবস্থা মুখ দেখেই টের পেয়েছে পূর্ণি। রেহনাবের সব যেহেতু মাথার উপর দিয়ে যাচ্ছিল, তাই সেই একমাত্র মানুষ যে ডাইনিংয়ে বসে নিশ্চিন্তে ব্রেড খাচ্ছিল। রেহেবার তো সকালেই বেরিয়ে গেছে ইম্পর্ট্যান্ট কল পেয়ে, নইলে বাপ বেটা এক দলে থাকতো। কারোই কিছু যায় আসে না কিছুতে। মায়া বেগম আর আকাশ আহমেদ নিজেদের সামলে টুকটাক কথা বললেন পূর্ণিকে। তারা হয়তো কোথাও না কোথাও ধারণা করেছিলেন এমনটাই হবে, তাই ভিতরে মন বিষণ্ণ হলেও উপরে তা না দেখানোর আপ্রাণ চেষ্টা করলেন। পূর্ণি এক তার জন্য অপেক্ষা করতে পারে, আর দ্বিতীয় সে একা ওই বাড়ি চলে যেতে পারে। তবে পূর্ণি একা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে, কারণ দিন শেষে কাজ পাগল ক্লান্ত মানুষটা আবার তাকে এই বাড়িতে আনতে আসবে, সেটা সে মোটেও চাইছে না। তাই সে ঠিক করেছে সে রেহনাবকে নিয়ে একাই রওনা দেবে। তাড়াতাড়ি গেলে অন্তত নিজের হাতে কিছু রান্না তো করে দিতে পারবে মানুষটার জন্য। যদিও মায়া বেগম খাবার পাঠাবেন বলেছিলেন, তাও পূর্ণি নিতে চায়নি। কতদিন হয়ে গেল সে নিজের সংসারে কাজ করেনি। বলতে গেলে এক প্রকার মন উঠে গিয়েছিল তার। রোবটের মতো কাজ করত, শুধু রেহেনাবটা ছিল বলে রক্ষে, নইলে কবেই সে হারিয়ে যেত। মাম্মা এগুলো নেই। পূর্ণির ধ্যান ভাঙল রেহেনাবের আওয়াজে। পাশে তাকিয়ে দেখল রেহেনাব একটা বড় ব্যাগে খেলনা নিয়ে দাঁড়িয়ে আছে। ব্যাগটা এতটাই ভারী যে সে সেটাকে চাপাতেও পারেনি। দেখেই বোঝা যাচ্ছে স্ট্র্যাপটাকে টানতে টানতে নিয়ে এসেছে। পুনি রাগ করতে গিয়েও হেসে ফেলল। তারপর রেহনাবের গাল আলতো টিপে বলল, আপনার যা ইচ্ছা। রেহনাব হাসলো তার ছোট ছোট দাঁত বের করে। তারপর হাতে থাকা মাঝারি সাইজের লাল গাড়িটা বুকের কাছে চেপে ধরে আছে। পুনি তা দেখে জিজ্ঞেস করলো, ওইটা অমনভাবে ধরে রেখেছো কেন? ব্যাগে ভরবে না? রেহনাব কিছুক্ষণ চোখ পিটপিট করলো, তারপর হুট করে বলল, পুরনো হলে কি সব ফেলে দিতে হবে মাম্মা? পুনি হাত ব্যাগের চেইনেই থেমে গেল। ভ্রুকুচকে রেহনাবের দিকে তাকিয়ে বিস্ময় নিয়ে বলল, হঠাৎ এমন প্রশ্ন? কে বললো এই কথা? মনি আমার এই খেলনাটা ফেলে দিয়েছিল। আমি আবার ডাস্টবিন প্যাকেট থেকে নিয়ে এসেছি। তখন মনি বলল যে এটা পুরনো হয়ে গেছে, তাই ফেলে দিয়েছিল। পাপা নতুন এনেছে, তাই এটা মনি ফেলে দিয়েছিল। বলেই গাড়িটাকে বুকের কাছ থেকে নামিয়ে পুনি জামা কাপড়ের ব্যাগে ভরে দিল। পুনি দেখেও কিছু বলল না। রেহনাবকে টেনে নিজের কাছে নিয়ে এসে তার চিবুক ধরে তুলে শুধালো। খেলনাটা বুঝি তোমার অনেক প্রিয়? রেহনাব মাথা উপর নিচ করল। খেলনাটা রেহনাব হওয়ার পর পুনি প্রথম নিজের হাতে কিনে দিয়েছিল। এটার সাথে যে ওর কিসের এত টান কে জানে। এর চেয়ে দামি আর সুন্দর খেলনা তার আছে। এই কয়টা বছরে গাড়ির চাকাগুলোও খারাপ হওয়ার পথে, তাও রেহনাবের কত মায়া এটার উপর। পুনি হেসে রেহনাবের কপালে চুমু খেয়ে তাকে নিজের কোলে টেনে বসিয়ে মিষ্টি গলায় বলল, পুরাতন হলেই যে সেই জিনিসটা আমাদের ফেলে দিতে হবে অথবা দূরে ঠেলে দিতে হবে, এমন তো কোনো কথা নেই। তোমাকে কি বড় হওয়ার সাথে সাথে আমরা কম ভালোবাসছি? বরং উল্টে দিন দিন ভালোবাসা বেড়েই চলেছে। তাহলে রেহনাব কতটুকু বুঝলো সেই জানে, তবে হেসে মাথা নাড়ালো। তারপর লাফিয়ে উঠে পুনির গালে একটা চুমু দিয়ে দরজার দিকে দৌড়ে যেতে যেতে বলল, আমি এটা খেলতে যাচ্ছি মাম্মা। পুনি চমকে চেঁচিয়ে উঠে বলল। আস্তে যাও রিহু। পুনির মুখে হাসি ফুটল। ছেলেটা দিন দিন পরিণত হচ্ছে। মনে এখন তার হাজারটা কৌতূহল। সারাক্ষণ তার এটা ওটা জিজ্ঞাসাবাদ লেগেই থাকে। পুনি রেহেবার দুজনেই যথাসাধ্য চেষ্টা করে তার উত্তর দেওয়ার, তার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার। এবার তাকে প্লে স্কুলে ভর্তির সময় এগিয়ে আসছে। এবার তার
একটাই টার্গেট, তাকে মানুষের মতো মানুষ করা। পুনি স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ব্যাগ গোছানোতে মন দিল। কি হয়েছে? আরে বাবা, এমন করে কাঁদলে আমি বুঝবো কিভাবে বলো তো? আমিহা তাও তার একই ধারায় জোহানকে জড়িয়ে ধরে কেঁদেই চলল। জোহান যদিও আন্দাজ করতে পেরেছে কারণটা, তবুও সে আমেহার মুখ দিয়ে শুনতে চাইছে। আমেহা আরো বেশি কিছুক্ষণ ধরে কেঁদে জোহানের শার্টে জল মুছে হিচকি তুলতে তুলতে বলল, আমি ভাবিকে স্বার্থপরের মতো কথা বলেছি জানেন। আমি আগে পিছে না ভেবেই মাথা গরম করে সেদিন অতগুলো কথা বলে ফেলেছি। ভাবি আমার ওপর অনেক রেগে আছে, আমার সাথে আর কথা বলছে না। বলেই আমেহা আবারও ফুপিয়ে উঠল। পূর্ণির সাথে তার টানটা ভাবি কম বোনের বেশি, এমনকি মায়ের পেটের বোনের থেকেও বেশি। এই যে তার লাইফে এত জিনিস ঘটে গেল, তার নিজের পেটের বড় বোন শুধু ফোন করে সান্ত্বনা দিয়েছে, তাও কয়েকবার। সে স্বামী সংসার নিয়ে এতই ব্যস্ত যে রেহেবার নিখোঁজ হওয়ার 1 মাসের মাথায় সে ফ্যামিলি নিয়ে ট্রিপে চলে যায়। নাকি আগে থেকে বুক করা ছিল তাই যেতেই হতো, সেটুকু আমেহা মানলেও রেহেবার ফিরে আসার পর অন্তত কল না দিয়ে একবার দেখা করে যেতে পারতো। এত ব্যস্ত মানুষ হয়। অথচ পুনি তার রক্ত সম্পর্ক ছাড়াই প্রতি পদক্ষেপে সাপোর্ট দিয়ে এসেছে। যেখানে ভেঙে পড়েছে নিজের বড় আপুর মতো ঢাল হয়ে দাঁড়িয়েছে, তার যত্ন করেছে, খেয়াল রেখেছে। এত ব্যস্ততার মধ্যেও সে মানুষটাকে সে কিভাবে পারলো ভুল বুঝতে? একটু কি কথাগুলো ভেবে চিনতে বলা যেত না? জোহান আমিয়াকে এক হাত দিয়ে ধরে মাথায় অন্য হাত বুলিয়ে বলল, ভাবিকে সরি বলেছো? আমিয়া কান্নারত অবস্থায় মাথা নাড়ল। তাহলে ভাবি কি রাগ করা স্বাভাবিক না? ভাবি তোমায় নিজের মানুষ মনে করেই বলেই তো এতটা কষ্ট পেয়েছে। কাছের মানুষের কথার আঘাত কিন্তু ঠিক বিষের মতো, বাইরে কিছু দেখা না গেলেও ভেতর থেকে নিঃশেষ করে দেয়। কষ্ট তো হবেই আমেহা, ভালোবাসা যেখানে গভীর আঘাতও সেখানেই তীব্র হয়। আমিয়া মুখ তুলে বলল। ভাবি কি তাহলে আমার সাথে আর আগের মতো কথা বলবে না? জোহান আলতো হেসে আমিয়ার দুগাল নিজের রুমালের সাহায্যে মুছে বলল, ভাবি বাইরে থেকে নিজেকে যতই শক্ত দেখাক, ভিতরটা তার আজও আগের মতোই নরম। তুমি গিয়ে একবার জড়িয়ে ধরে সরি বলেই দেখো, ভাবি যদি ফিরিয়ে দেয় তখন বলো। আমিয়া 3-4 বার চোখ পিটপিট করে নাক টেনে বলল, সত্যি? আজ বিকেলেই বেরোবো তাহলে। আমিয়া ঘাড় নেড়ে সায় দিল। তারপর হুট করেই বলল, আপনি কাজে যাবেন না আজ? জোহান দীর্ঘশ্বাস ফেলে বলল, কি করে আর যাবো ম্যাডাম, টাইম দেখেছেন? আমিয়া টাইম দেখে আটকে উঠল। সে 2 ঘন্টা ধরে জোহানকে আটকে রেখেছে, তার মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। আমিয়া করুণ মুখে বলল, ইস, আপনার কাজ কামাই কমিয়ে দিলাম আমি। জোহান আমিহার কান্নার ধমকে ঝাপসা চশমাটা খুলে নিজের জামা দিয়ে মুছে দিতে দিতে বলল, ইটস ওকে পাখি, ইউ আর মোর ইম্পর্টেন্ট টু বি দ্যান ওয়ার্ক। তাও গ্রিলটি ফিল হচ্ছে আমার। দেন পে ফর ইট, অ্যান্ড ইউ অলরেডি নো হাউ। শেষ কথাটা আমেহার কানে ঠোঁট স্পর্শ করে বলল জোহান। আমেহা জোহানের শার্ট খামচে ধরল, বড় বড় শ্বাস ফেলে। জোহান আর দেরি না করে একটানে তাকে নিজের নিচে ফেলে মুখোমুখি হলো। তারপর নিজের অধর আলতো করে স্পর্শ করতে থাকলো আমেহার অধরে। তবে অধর দুটো নিজের আয়ত্তে নিল না, দুষ্টুমি করলো খানিক। এইভাবেই কিছু সেকেন্ড পার হতেই আমেহা নিজেই না পেরে জোহানের অধর নিজের অধরে চেপে ধরলো। এক হাত দিয়ে গলা জড়িয়ে এক হাত দিয়ে চুল খামচে ধরল। দুটো শরীর ডুবে গেল উন্মাদনায়। জোহানের ঠোঁটে হাসি ফুটে উঠল। সে তো এটাই চেয়েছিল, আমেহা নিজে থেকে তাকে কাছে টানুক, নিজেকে বিনা দ্বিধায় মেলে ধরুক তার কাছে, আর সে যত্ন করে আগলে নেবে তাকে, যেমনটা গত 3 বছর ধরে নিয়ে আসছে, ঠিক তেমন ভাবে। পুনি রেহনাবকে নিয়ে বেরিয়ে পড়ল ওই বাড়ির উদ্দেশ্যে। পুনির মনটা একদিকে খুশি হলেও একদিকে ভার হয়ে আছে। এতদিন সবাই তার অভ্যেস হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু এখন নতুন অভ্যেস গড়ে তুলতে হবে। মায়া বেগম আর আকাশ আহমেদ বুকে কষ্ট চেপে বিদায় দিলেও আসমানি পারেনি। সে রেহনাবকে জড়িয়ে ধরে কেঁদে দিয়েছে। রেহনাব বারবার তার চোখ মুছিয়ে বলেছে। আসমানির কান্না থামার জায়গায় বেড়েছিল। শেষমেশ মায়া বেগম তাকে টেনে ভিতরে নিয়ে গেলেন, নয়তো আজ তার কান্না চটি পূর্ণি যেতে পারত না। তবে ওই বাড়ি যাওয়া নিয়ে সব থেকে বেশি খুশি রেহনাব। সে ওই বাড়ি গেলেই প্রত্যেকবার খুশি হয়, কারণ ওই বাড়ি এই বাড়ির থেকে দ্বিগুণ বড়, সাথে সাথে সুইমিং পুল আছে। সে যদি বুঝতে পারত সে কি ফেলে এগিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই বেশি কষ্ট সে পেত, কারণ তার গোটা শৈশবের স্মৃতি ওই বাড়ি জুড়ে। পূর্ণি রান্নাবান্না শেষ করে টুকটাক সব নিজেদের রুম গুছিয়ে গাছিয়ে রাখতে লাগলো।
রেহেবার খুব একটা ভারী খাবার পছন্দ না, পনিরও তাই। তাই জন্যে কম সময়ের মধ্যে হালকা খাবার রান্না করেই সে উপরে চলে এসেছে। জামাটাও বদলায়নি, কারণ সে জানতো রান্নাঘরে গেলেই আবার গরমে ঘেমে যাবে সে। পুনি ঘড়িতে তাকিয়ে দেখল রেহেবার আসার সময় হয়ে গেছে। পুনি তড়িঘড়ি করে নিজের জামা নিয়ে ওয়াশরুমে রেখে দরজা লক করতে যেতেই এক পুরুষালী বলিষ্ঠ হাত তা বাধা দিল। পুনি প্রথমে না বুঝলেই দরজাটা হালকা খুলতেই বুঝল এ আর কেউ নয়, তার পতি মহাশয়। পুনি হাঁপ ছেড়ে বলল, চলে এসছেন? আপনি আগে যাবেন? যেতে পারেন, আমি না হয় আপনার পরেই যাব। রেহেবার হাতে ওয়াচ খুলতে খুলতে ওয়াশরুমের ভেতর এক পা করে এগোতে এগোতে হাসকি গলায় বলল, জল অপচয় করা আমার একদম পছন্দ না, ইউনো না। পুনি পিছিয়ে যেতে যেতে ভ্রু নাচিয়ে বলল, আপনার মতলব কি বলুন তো? রেহেবার নিজের শার্টের উপরে দুটো বোতাম খুলে ঠোঁট এলো করে হাসল। এক হাত দিয়ে শাওয়ার চালিয়ে আর এক হাত দিয়ে পুনিকে টেনে নিজের বুকের উপর এনে ফেলল। হঠাৎ জল পড়ায় পুনি আটকে উঠল সেকেন্ড কয়েকের জন্য। তারপর বুকে থুতু দিয়েই রেহেবার তার সামনে আসা ভেজা চুলগুলো কানের পিঠে গুজে নেশালো গলায় বলল, এক্স্যাক্টলি হোয়াট ইউর থিঙ্কিং। ঠান্ডা জলের সাথে এমন গায়ে কম্পন ধরানো বাক্য কাঁপিয়ে তুলল পুনির সত্তা। সে ভালোই জানে সে এখন শত চেষ্টা করলেও ছাড়া পাবে না, তাই আর জোর জবরদস্তি করার মতো বোকামি সে করল না। শুধু ধীরে গলায় বলল, দরজাটা বন্ধ করে দিন প্লিজ। রেহেবার ঠোঁট টিপে হেসে অবাক হওয়ার ভান করে বলল, এসব ভাবো তুমি শুধু, দিন দিন মাইন্ডটা খারাপ হয়ে যাচ্ছে তোমার, বুঝলে? পুনি বিস্ময়ে হা করে তাকালো রেহেবারের দিকে। ফাঁসি লোকটা বলে কি তার মাইন্ড খারাপ, অথচ এতক্ষণ ধরে এটা তাহলে কি করলো সে? অসভ্য বেয়াদব লোক একটা। পুনি রাগে গাল লাল লাল হয়ে এলো, দাঁতে দাঁত চেপে বলল, আসলে একটা শেমলেস আপনি, আপনার সাথে থাকাই ভুল। বলেই নিজেকে ছাড়িয়ে ওয়াশরুমের বাইরে বেরোতে নিলে রেহেবার তাকে এক ঝটকায় শাওয়ারের নিচে টেনে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। তারপর নিজের এক হাত বাড়িয়ে ওয়াশরুমের দরজা লক করে দিল। রেহেবার পুনি দুজনেই ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে এলো। পুনি খাবারগুলো সামনে সাজিয়ে রাখতেই রেহেবার চারপাশ খুঁজে বলল, পুনি হেসে চোখে ইশারা দিয়ে গার্ডেনের দিকে তাকাতে বলল। যদিও খুব কম অংশই দেখা যায়, তাও রেহেবার তাকাতেই তার চোখ মুখ শক্ত হয়ে গেল। রেহনাব জেসিকা আর জামানের সাথে খেলছে হেসে হেসে। মিতালি বেগমও তার পাশে দাঁড়িয়ে তাদের দেখে হাসছে আর টুকটুক করে রেহনাবের মুখে খাবার তুলে দিচ্ছে। রেহেবার চোখ মুখ শক্ত করে বলল, আমি বারণ করেছিলাম না তোমার রেহেনফকে ওদের কাছে একা ছাড়বে না? পুনি শান্ত ভঙ্গিতে রেহেবারের পাশে বসে বলল, আপনার কথা আমি কখনো অবহেলা করিনি, কিন্তু মানুষ কি সারা জীবন একরকমই থাকে বলুন? তারা অনেক কিছু উপলব্ধি করেছে, ভুল বুঝেছে, কষ্ট পেয়েছে, এমনকি আমাকে সরাসরি এসে মাফও চেয়েছে। রেহেবার কিছু বলার আগেই পুনি আবারও বলল, আমি জানি ওরা অতীতে অনেক ভুল করেছে, তবে অতীত ধরে কি বর্তমান বিচার করা যায়? কিন্তু যদি রিহু আমাদের ছোটখাটো সম্পর্কের জটিলতার জন্য ওদের ভালোবাসা থেকে বঞ্চিত হয়, তাহলে ক্ষতি কার বেশি? আপনার রিহু ওদের ভালোবাসে এবং তারাও তাকে নিঃস্বার্থভাবে আদর করে। আজকের দিনে তারা আগের মতো নেই, বিশ্বাস করুন। এখন তারা শুধু রেহনাবকে হাসতে দেখে শান্তি পায়। আমি জানি আপনি আমার কারণেই ওদের উপর রেগে আছেন, কিন্তু যদি ওদের আমি মাফ করে দিয়ে আরেকটা সুযোগ দিতে পারি, তাহলে আপনি কেন না? তারাও তো আমাদের ফ্যামিলিরই একটা অংশ। রেহনাব গভীর দৃষ্টিতে তাকালো পূর্ণির দিকে। এই মেয়েটিকে একসময় তাদের জন্য কত হ্যারাসমেন্ট সহ্য করতে হয়েছে, কত কথা শুনতে হয়েছে, অথচ কত সহজে মেয়েটা তাদের দোষগুলো ছাপিয়ে গুণটাকে বড় করে দেখল। মেয়েটার মন তার ধারণার থেকেও বড়, আরো সুন্দর। আসলেই সে অতীতের কথা ভেবেই পড়ে আছে। সে ফিরে আসাতেও তো তাদের মুখে খুশির ঝলক ছিল, যেটা সে রাগের মাথায় না দেখার ভান করেছিল। পুনির প্রতিটি কথাই তো ঠিক, তারাও তো ফ্যামিলিরই অংশ। সব ভুলে কি আর একবার সুযোগ দেওয়া যায় না তাদের? রেহেবার মুখে কিছু বলল না, ঠোঁটে ক্ষীণ হাসি ফুটিয়ে খেতে শুরু করলো। পুনি যা বোঝার বুঝে গেল, তার ঠোঁটের কোনো একই রকম হাসি ফুটে উঠল। এখন আর সবটাকে মুখ বলে বিশ্লেষণ করতে হয় না, অল্পতেই দুটো মানুষের মনের কথা বুঝে যায় সে, একটার ছেলে আর একটার স্বামী। রাত 8টায় আমেহার জোহান এসে হাজির হলো বৃষ্টি বিলাস ম্যানশনে। এত রাতে তাদের দেখে পুনি রেহেবার দুজনেই অবাক হলো। জোহান শার্টের দুটো বোতাম খুলে সোফায় গা এলিয়ে বসে বলল। পুনি টুকটাক কথা বলে সূক্ষ্মভাবে আমেহাকে এড়িয়ে রান্নাঘরে চলে গেল তাদের জন্য কিছু আনতে। জোহান চোখের ইশারা করতেই আমেহা ঘাড় নাড়িয়ে উঠে কিচেনের দিকে চলে গেল। পুনি আমেহাকে দেখেও না দেখার ভান করে কাজ করতে লাগলো
পিছন ঘুরে। আমি আর তা দেখে ভীষণ কষ্ট হলো। চোখ ছলছল করে উঠল। সে করুণ স্বরে ডাকলো, ভাবি, শুনছি। তুমি কি রেগে আছো আমার ওপর? কেন? তুমি কি রেগে যাওয়ার মতো কোনো কাজ করেছো? আমি আর নিজেকে সামলাতে না পেরে পুনিকে পেছন থেকে জাপটে ধরল। কান্নারত গলায় বলল, আই এম রিয়েলি সরি ভাবি। আমি আর কখনো অমন করে বলবো না। আমার মাথা কাজ করছিল না সেই সময়ে, তাই কি থেকে কি বলে ফেলেছি। তুমি আমায় মারো বকো, তবু মুখ ফিরিয়ে থেকো না। আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমি আর এমন কান্না দেখে পুনি তাকে সামনে ফিরিয়ে জড়িয়ে ধরল। তারপর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তুমি অনুতপ্ত, এইটাই অনেক মিনি। তবে সব সময় মনে রাখবে, রাগের মাথায় বলা কথা আর কাজ দুটোই কিন্তু ভয়ানক। এগুলো সম্পর্ক, পরিস্থিতি দুটোই খারাপ করে দেয়। মাঝে মাঝে ফিরে আসার রাস্তাও খুঁজে পাওয়া যায় না। তাই পরের বার থেকে রাগ হলেও নিজের মন মস্তিষ্ক নিয়ন্ত্রণে রাখবে, কেমন? কথা আর তীর একবার ছুটে গেলে আর ফিরিয়ে আনা যায় না। আমি আর হ্যাঁ বোধক খায় নেড়ে আবারও জড়িয়ে ধরল পুনিকে। পুনি এবার হেসে শক্ত করে জড়িয়ে ধরল তার আদরের মিনিকে। সময় কারো জন্য অপেক্ষা করে না। সে নদীর স্রোতের মতো বয়ে চলে আপন খেয়ালে। তারই বুক চিরে কেটে গেল দুটো বসন্ত। এই সময়টুকু যেন বড্ড তাড়াতাড়ি পার হয়েছে কিছু মানুষের জীবনে। আর এর সব থেকে বড় উদাহরণ হলো পূর্ণিমা রেহবার। তাদের জীবনে দুটো বসন্তই কেটেছে কাজের চাপে। যে যার নিজের কাজে নিয়ে একটু বেশি ব্যস্ত হয়ে পড়েছে যেন। যদিও ভালোবাসার কমতি নেই, তাও সময়ের বড়ই অভাব বোধ করেছে তারা যেন তাদের মাঝে। তবে 2 বছরে বেশ কিছু পরিবর্তন এসেছে তাদের আশেপাশের সম্পর্কগুলো। যেমন জেসিকার বিয়ে হয়েছে, জামানেরও এঙ্গেজমেন্ট হয়ে আছে। তবে একমাত্র যার জীবন পাল্টেছে সে হলো ছোট্ট রেহনা। সে এখন প্লে স্কুল থেকে প্রি প্রাইমারিতে উঠেছে। তার আধো কথা এখন স্পষ্ট হয়েছে। কিছুটা দুষ্টুমি বেড়েছে, সাথে রাগ যেহেতু। উনি প্রথম প্রথম ভাবতো রেহনাবের গুণাবলী তার সাথে মেলে। শান্তশিষ্ট, মাঝে মাঝে জেদ করলেও শরীরে রাগ তার অত্যন্ত কম। কিন্তু সেই সব ভাবনাকে বুড়ো আঙুল দেখিয়ে একদিন সকালে স্কুল থেকে আসা একটা ফোন কল যেন পুরো পৃথিবীটা উল্টে দিল। রেহনাবের নামে কমপ্লেন ছিল সে নাকি মেরেছে তারই এক সহপাঠী ছেলেকে। পুনির বিশ্বাস হয়নি প্রথমে। অফিসে তখন জরুরি মিটিং চলছিল। তবুও সে কোনো কিছু না ভেবেই ব্যাগটা তুলে বেরিয়ে পড়ে। ছেলের বিরুদ্ধে নাকি মারধরের অভিযোগ। এটা কোনোভাবেই তার কানে বিশ্বাসযোগ্য ঠেকেনি। কিন্তু যখন বাড়ি এসে তাকে জিজ্ঞেস করা হলো, রেহনা রাগে ফুঁসতে ফুঁসতে বলল, সে আমার টিফিন ফেলে দিত মাম্মা, একদিন নয় 2 দিন। আমি বারণ করেছিলাম, তবুও শোনেনি। 3য় দিনও বলেছিলাম আবার ফেলে কিন্তু মার খাবে। ও ফেলে দিল, তাই আমিও মেরে দিলাম। খাবে না তো খাবে না, কিন্তু ফেলে দেবে কেন? পুনি অবাক হয়ে দেখেছিল তার সেই রূপ, কি তেজ সেই চোখে। সেইবারে প্রথম উপলব্ধি করেছিল পুনি যে রেহনাম একেবারেই তার উপরে যায়নি, গেছে তার বাপের উপরে। সে একই রকম ভিতরে আগুনের আঁচ, কিন্তু সহজে বাইরে তা প্রকাশ পায় না, সময় না হলে। তবে পুনি সেদিন প্রথমবারের মতো বকেছিল তাকে। ম্যামকে বা তাকে কেন একবার জানায়নি জিজ্ঞেস করেছিল সে। তাতে রেহনাব যা বলেছিল তা শুনে স্তব্ধ হয়ে গিয়েছিল সে। সেই কথার পিঠে আর কিছু বলতে পারেনি। রিহু, কোথায় তুমি? স্কুলের জন্য লেট হয়ে যাচ্ছে তো। আমি এখানে মাম্মা। পুনি রুম থেকে ব্যালকনিতে গিয়ে নিচ তাকিয়ে দেখল রেবার প্রসাব দিচ্ছে, আর রেহনাব তার পিঠে হাসি মুখে বসে কাউন্ট করছে। পুনি তা দেখে মুচকি হাসল, রেলিংয়ে ভর দিয়ে গালে হাত ঠেকিয়ে বলল, রেহনাবের এবার যেন ইগো জেগে উঠল ভেতরের। তাড়াতাড়ি রেহেবারের পিঠ থেকে নেমে বলল, বলেই নিজেও তার পাশে পুশআপ দিতে শুরু করল। পুনির হাসি চওড়া হলো। সে জানে রেহনাব পারবে নাই বা কেন। যখনই তার পাপা এক্সারসাইজ করতে যায় তখনই তো ছোটে তার পিছনে পিছনে। তার একটাই লক্ষ্য, পাপার মতো হবে সে। গুলি চালাবে সেও বড় হয়ে, তাই তাকেও অমন স্ট্রং হতে হবে। নইলে পাপা বলেছে ওই প্রফেশনে তাকে নেবে না। আচ্ছা হয়েছে, বুঝেছি। ওপরে এসো তাড়াতাড়ি, আমি কিন্তু বেরিয়ে যাব, তারপর একা একা রেডি হও। একা একা রেডি হওয়ার কথা শুনে রেহনাব তাড়াতাড়ি করে দৌড়ে উপরে উঠে গেল। পুনি হেসে তাকে স্কুলের জন্য রেডি করিয়ে ব্রেকফাস্ট করিয়ে দিল। মিতালি বেগম আগেই টিফিন বানিয়ে রেখেছিলেন। পুনি সেটা ভরে নিল ব্যাগে, তারপর তাড়াতাড়ি করে গাড়িতে তুলে দিল। রেহনাব গাড়ির জানলা দিয়ে মুখ বার করে পুনি দুগালে হামি দিল। পুনি হেসে তা ফেরত দিয়ে চুলটা আরেকটু গুছিয়ে দিয়ে বলল, স্কুলে দুষ্টুমি করো না কিন্তু, আর পুরো টিফিন শেষ করো। ওকে মাম্মা।
পূর্ণি হেসে ছেলেকে বিদায় দিয়ে উপরে এলো। এবার সে রেডি হবে। রেহেবারও বেরোবে কিছু পরে, তাই তারও জামাকাপড় গুছিয়ে বিছানায় রাখলো সে। কয়েকদিন ধরে তার শরীরটা ভালো নেই, কিন্তু কাজের চাপে সেটাকেও এড়িয়ে গেছে সে। না, এবার মেডিসিন নিতে হবে তাকে। গাটা গরম গরম লাগছে হালকা। পূর্ণি টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে ব্যালকনি থেকে রেহেবারের গলার আওয়াজ শুনতে পেল। কলে কথা বলছে সে কারোর সাথে। পূর্ণি মাথা থেকে টাওয়ালটা খুলে ব্যালকনির একপাশে মেলে হুট করেই পাশে দাঁড়িয়ে কথা বলা রেহেবারকে জড়িয়ে ধরল। বুকে মাথা রেখে চোখ বন্ধ করলো। আকস্মিক ঘটনায় রেহেবার একটু অবাক হলেও কিছু বলল না। ওইভাবেই কথার মাঝে পূর্ণির মাথায় হাত বুলিয়ে দিল। কিছুক্ষণ বাদে কথা শেষ হতেই রেহেবার ধীর কণ্ঠে ডাকলো। পূর্ণিমা? কোনো সাড়া নেই। রেহেবার পুনরায় ডাকলো একইভাবে। এইবার পূর্ণি নড়ে চড়ে উঠল। সরি, চোখ লেগে গিয়েছিল। রেহেবার ফোনটা নিজের ট্রাউজারের পকেটে পুরে পূর্ণির মুখটা দু হাতের মাঝে নিয়ে পরক করে বলল, চোখ মুখের এই অবস্থা কেন? কোনো বিষয় নিয়ে কি টেন্সড আছো? আমার কিছু ভালো লাগছে না অফিসার। বলেই ঠোঁট উল্টালো পূর্ণি। রেহেবার ভ্রুকুচকে বলল, কেমন ফিল হচ্ছে? শরীর খারাপ লাগছে? সকালে কিছু খেলে না তেমন। পূর্ণি মাথা উপর নিচ করে বলল, অস্বস্তি লাগছে, মাথা ঘোরাচ্ছে। চোখগুলোতে তার ক্লান্তিতে ভরা। বোঝাই যাচ্ছে কাজের প্রেশার একটু বেশিই যাচ্ছে আজকাল। রেহেবার ফোঁস করে নিঃশ্বাস ফেলে ছোট্ট নরম শরীরটাকে আবার নিজের বলিষ্ঠ হাত দ্বারা বুকের সাথে চেপে ধরে বলল। পিরিয়ড কি মিস গেছে? পূর্ণি এক মুহূর্তের জন্য চমকালো। মুখটা কিছুটা তুলে না বোধক ঘাড় নাড়ল। তারপর কোনো লজ্জা সংশয় ছাড়া রয়েস হয়ে ধীর গলায় বলল। টেস্ট করেছিলাম, নেগেটিভ এসছে। রেহেবারের চিন্তা আরো বাড়ল। তাহলে কি হলো মেয়েটার? তার অসুস্থ বোধ না করলেও সেইভাবে কখনোই রেহেবারের সাথে চিপকে দাঁড়িয়ে থাকে না। যখন এমন কিছু হয়েছে তার মানেই তার শরীর খারাপ, আর নয়তো মন খারাপ। কিছু তো একটা হয়েছে নিশ্চিত। রেহেবার পূর্ণির মাথার পিঠে হাত বুলিয়ে বলল, রেডি হয়ে নাও। আজ অফিস যেতে ইচ্ছে করছে না। বলেই রেহেবারের বুকে মুখ কষল পূর্ণি। অফিস না, হসপিটাল যাবো আজ। রেডি হয়ে নাও তাড়াতাড়ি। পূর্ণি মুখ তুলে অবাক গলায় বলল, এইটুকুর জন্য আবার হসপিটাল? রেস্ট নিলেই ঠিক হয়ে যাব। নো আর্গুমেন্টস, চুপচাপ গিয়ে রেডি হও। শক্ত গলার ধমক খেয়ে পূর্ণি চোখ মুখ কুচকে বাচ্চাদের মতো ফোঁসফোঁস করতে করতে ভিতরে চলে গেল। অমন করে যাওয়া দেখে রেহেবার না চাইতেও ফিক করে হেসে দিল। খেয়ে বলবে ইনি এখন এক 5 বছর বয়সী বাচ্চার মা, এখনও ছেলের সাথে বসে বসে সিনচান দেখে। পুরনো পরিচিত ডক্টর হওয়ার দরুন রেহেবারের কোনো অ্যাপয়েন্টমেন্টের দরকার পড়েনি। তবে ডক্টর বেশ কয়েকটা টেস্ট সাথে আল্ট্রাসোনোগ্রাফি দিয়েছেন। তবে চেনা চেনা হওয়ার দরুন রিপোর্ট হাতে পেতে তাদের বেশি সময় লাগেনি। এদিক ওদিক টেস্ট করাতে করাতে পূর্ণির শরীর আরও দুর্বল হয়ে পড়েছে। শেষমেশ সবকটা রিপোর্ট নিয়ে 40 ডক্টর মিসেস হেনার কাছে পৌঁছতেই তিনি সব দেখে একবার সামনে বসা দুজনের দিকে তাকালেন। পূর্ণি হকচকিয়ে গেলও কিছুটা, যেন সে চাহনিতে। আশঙ্কায় চোখ মুখ ছোট হয়ে এলো। বড় কিছু হলো নাকি তার? হুট করেই তার রেহনাবের কথা মাথায় এলো। তার কিছু হলে তার ছেলেটার কি হবে? মা ছাড়া যে দুনিয়ায় কেমন তার মা থাকার পরেও ভালো করে জানে সে। হুট করেই মিসেস হেনা হাসি মুখে বললেন, কংগ্রাচুলেশন মিস্টার অ্যান্ড মিসেস রেহবার, আপনারা আবার বাবা মা হতে চলছেন। গর্ভাবস্থায় 4 মাস চলছে এখন। রেহবার পূর্ণি দুজনেই শকড হয়ে একে অপরের দিকে তাকালো। তারপর পূর্ণি নিজের পেটে হাত দিয়ে অস্তিত্ব বোঝার চেষ্টা করলো। তারপর কাঁপা কাঁপা গলায় বলল, এতদিন তাহলে পিরিয়ডটা আর টেস্টের রিপোর্ট নেগেটিভ এলো যে? ডক্টর হেনা রিপোর্টগুলো আবারও চেক করতে করতে বললেন, যেটাকে আপনি পিরিয়ড ভেবেছেন সেটা ডেসিডুলার ব্লিডিং রেবার, বাট নর্মাল এটা। এই কারণে আপনি নিজের ভেতর আসা চেঞ্জগুলো দেখেও না দেখা করে গেছেন। আর নেগেটিভ আসার কারণ আপনার হরমোনাল ডিসব্যালেন্স, শারীরিক মানসিক দুদিকেই একটু বেশি চাপ দিয়ে ফেলেছেন। এভাবে চলতে থাকলে কিছু শেষ মুহূর্তে রিস্ক হয়ে যাবে। তাই এখন থেকে সাবধান হন আর ডেটে দিতে চেক আপ করিয়ে নেবেন, ঠিক আছে? বাকি অল ওকে। পূর্ণি রেহেবার দুজনেই আর তেমন কথা বাড়ালো না। রিপোর্ট প্রেসক্রিপশন নিয়ে চলে এলো গাড়িতে। বাড়ি থেকে ঠিক করেই তারা বেরিয়েছিল। তাড়াতাড়ি হলে তারা রেহনাবকে স্কুল থেকে নিয়ে একেবারে ফিরবে। তার স্কুল ছুটি হতে এখনো 8 ঘন্টা বাকি। রেহেবার পূর্ণিকে ধরে গাড়িতে এনে বসালেও তার সাথে তেমন বাক্যালাপ করল না। পূর্ণি উতলা হয়ে চেয়ে রইল ওই গভীর মুখপানে।
অথচ সেই মুখ শক্ত, স্থির। তাহলে কি মানুষটা খুশি হয়নি? আগেরবারের মতো এক্সাইটমেন্ট এক ফোঁটাও তো সেইবার দেখছে না তার মধ্যে। কিছুক্ষণ বাদে পূর্ণি হাঁসফাঁস করে নিজেই নীরবতা ভেঙে বলল, আপনি কি খুশি হননি অফিসার? এবার সামনে তাকিয়েই দক্ষ হাতে ড্রাইভিং করতে করতে শক্ত গলায় বলল। তুমি পিল নাওনি কেন? পূর্ণির মুখটা এবার কাচুমাচু হয়ে গেল। সে তো ভেবেছিল রেহেবার খুশি হবে, কারণ কয়েকবার মজার ছলে সে বলেছিল দ্বিতীয় সন্তানের কথা। তাই তো সে না জানি এই কাজ করেছে। তবে কি হিতে বিপরীত হলো? রেহেবার কি চায়নি? সে বুঝতে ভুল করেছে। পূর্ণি কাঁপা কাঁপা গলায় বলল, আমি আসলে ভেবেছিলাম। আজকাল একাই ভেবে নিচ্ছ না সবকিছু? বিগত কিছুদিনের অত্যাধিক মানসিক শারীরিক চাপ, স্ট্রেস, মুড সুইং মিলিয়ে চোখজোড়া ছলছল করে উঠল তার। গলার স্বর হারিয়ে ফেলল সে। কিছু বলতে গিয়েও জিভ জড়িয়ে গেল যেন। নিঃশব্দে মাথা নিচু করে চোখের জল ফেলে চলল। বুকের মধ্যে চলতে থাকা অস্থিরতায় হাত দুটো নিজে থেকেই থরথর করে কাঁপতে শুরু করলো। না, সে এখন আগের মতো দুর্বল নয়। সে অন্যায়ের বিরুদ্ধে লড়তে জানে। রেনাবকে একা বড় করার ক্ষমতাও তার আছে। এখন আর সবাইকে নিজের নরম দিকটা দেখায় না সে। কিন্তু এই মানুষটার সাথে তার সম্পর্ক সে একই রকম আছে। আজও ছোট্ট কিছু বলে দিলে তার এই অবস্থা হয়, বুকে আঘাত হয়। তখন শত চেষ্টা করেও নিজেকে সামলাতে পারে না সে। এই একটা মানুষের কাছেই তো সে উন্মুক্ত বই। কত সময় যে পূর্ণির ওভাবে অতিবাহিত হলেও তার হিসেব নেই তার কাছে। গাড়িতে এসি চলার পরেও সে ঘেমে নেয় একাকার। মাথার মধ্যে যে কি কিলবিল করছে নিজেও বুঝতে পারছে না। ধীরে ধীরেও তো একবার শ্বাস ফুলছে মনে হচ্ছে। কি যে হচ্ছে তার সাথে? অস্থিরতা বেড়ে যাচ্ছে কেন? আবারও প্যানিক অ্যাটাকটা ফিরে আসছে নাকি? হঠাৎই তার ডান হাতের কবজিতে হ্যাঁচকা টান পড়তেই তার মাথা গিয়ে ঠেকলো বলিষ্ঠ বুকে। তখনও তার কাঁপাকাঁপি বর্তমান। পুরুষালী হাত দুটো জড়িয়ে নিল নিজের সঙ্গে। উফ, আদর দিয়ে দিয়ে মাথা উঠিয়েছে মহারানীকে। একটু শক্ত বলে কিছু বলো যাবে না দেখছে। এবারে বলতে দেরি হলেও পূর্ণির শব্দ করে কেঁদে উঠতে দেরি হলো না। এবারে শার্ট খামচে ধরে বুকে মুখ গুজে কেঁদে চলল মিনিট 5। তারপর নিজেই কান্নারত ভাঙা গলায় বলল, আমার মনে হয়েছিল আপনার ভীষণ শখ দ্বিতীয় সন্তানের। আপনি মাঝে মাঝে মজা করেও তো বলতেন এই কথা। আমি ভেবেছিলাম রিহুর শৈশব যেহেতু আপনি উপভোগ করতে পারেননি, নিজের কোলে নিতে পারেননি, তাই আপনার মনে কোথাও এই শূন্যতা রয়েছে। আমায় ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি আপনি রেগে যাবেন। নইলে সত্যি আমি এমন করতাম না। এবার দীর্ঘশ্বাস ছাড়ল। মেয়েটা এক লাইন বেশি কেন বোঝে সবসময়? কথার কথা তো বোঝেই না, উল্টো অন্য কথা বুঝে বসে থাকে। সেবার ভরাট গলায় বলল, আমি কি তোমায় একবার বলেছি যে আমি অখুশি? তুমি এত বেশি বোঝো কেন? আমার কাছে সবার আগে তুমি, তোমার শরীর, তোমার প্রথম প্রেগন্যান্সির শেষ দিকে যে তোমার অবস্থা কেমন হয়েছিল সে খবর তুমি না বললেও আমার কাছে আছে। আমি মজা তেমন 10টি বিষয় নিয়ে করেই থাকি। তাই বলে কি তুমি সব ধরে বসে থাকবে? তোমার সবার আগে নিজের ফিজিক্যাল কন্ডিশন বোঝা উচিত ছিল। তা না করে তুমি আমার ইচ্ছেকে প্রাধান্য দিলে বেশি। আর তোমার মনেও হলে এতে আমি ভীষণ খুশিও হব। এখন তো বেশি কিছু বলতে পারছি না, কিন্তু আমি সাবধান করছি পূর্ণিমা। আমার কথার হেরফের হলেই কিছু কপালে ভীষণ দুঃখ আছে জুনিয়র আসার পর। পুনি থম মেরে গেল এক প্রকার। তার প্রথম প্রেগনেন্সিতে কমপ্লিকেশনস ছিল সেটা তো কেবল মায়া বেগম জানতেন, আর কাউকে জানাতে পূর্ণি বারণ করে দিয়েছিল। তাহলে রেহেবারের কানে পৌঁছলো কি করে? পূর্ণি আপাতত এসব ভাবনা সাইডে রাখলো। এই মানুষের হাত অনেক লম্বা, এসব খবর জোগাড় করা তার নক্ষত্র নেই। তার ভাবনা অন্য। তাহলে সে বুঝতে এত ভুল করলো রেহেবারকে? সে তো এও ভেবে নিয়েছিল রেহেবার বোধহয় চায় না এই সন্তান। মানে আপনি সত্যিই রেগে নেই? রাখতে করেছে পূর্ণিমা। এখন শুধু আমরা দুজন নই, রেহেনাও আছে আমাদের সাথে। তোমার বাই চান্স কিছু হয়ে গেলে আমার কথা ছাড়ো, রিহুর কি অবস্থা হবে ভেবে দেখেছ? সবসময় তো আর আবেগ দিয়ে দুনিয়া চলে না। অবশ্যই আমি খুশি, আমি ভীষণ খুশি আমাদের অনাগত সন্তানের কথা ভেবে। কিন্তু তার থেকেও বেশি ভয় আমার তোমায় নিয়ে। তুমি আর রেহিনাফ আমার প্রায়োরিটি লিস্টে এখনো সবার উপরে। সে জায়গায় দাঁড়িয়ে কি আমার এমন বিহেভিয়ার করাটা কি খুব স্বাভাবিক? পুনির এবার নিজের গিল্টি ফিল হলো ভীষণ। আসলেই তো সেসব ভেবে দেখেনি। তার মাথায় এসব কিছুই আসেনি তখন। অনেকটা লেট হয়ে গেল, রিহু বোধহয় অপেক্ষা করছে। গাড়ি ঘোরায় এবার। পুনির এতক্ষণে খেয়াল করলো তারা একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে। সে তাড়াতাড়ি চোখ মুছে বলল, হ্যাঁ, তাড়াতাড়ি চলুন, আপনার ছেলের আবার যা রাগ। রেহেবার মৃদু হেসে পুনির মাথায় হালকা ঠোঁট ছুঁয়ে নিজের জায়গায় সরে এলো।
এসে ড্রাইভিং করে পৌঁছলো রেহনাবের স্কুলে। ঠিক পূর্ণি যা ভেবেছিল তাই। ছেলেটা তার গেটের ভিতর দাঁড়িয়ে রাগে ফোঁস করছে। রেহেম আর পূর্ণি দুজনেই গাড়ি থেকে নেমে রেহনাবের গেটের সামনে যেতেই তাকে ছেড়ে দেওয়া হলো দেখে। রেহনাব রেগে বেরোতেই তার রাগ হাওয়াই মিঠাইয়ের মতো গলে গেল। এই প্রথম মামা পাপা দুজনকে একসাথে আনতে আসতে দেখে সে উৎফুল্ল হয়ে চেঁচিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল দুজনকে। পূর্ণির এবার দুজনেই হেসে দিল ছেলের এমন পাগলামি দেখে। আপনার বন্ধু দ্বিতীয়বার বাবা হতে চায়, আর আপনি? আমের এমন কথা শুনে জোহান কোলের উপরে ল্যাপটপটা সরিয়ে রেখে আমেহার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। মেয়েটা আগের থেকে রোগা হয়েছে খানিকটা, হবে না বা কেন? মেডিকেলে কি চাপ কম? তার উপর বছরে 2-3টে আর্ট এক্সিবিশন। ম্যাডামের তো শ্বাস ফেলার সময় থাকে না, সে আবার বলছে এমন কথা। তাই এতে ঠিক আমার কি করা উচিত বলে আপনার মনে হয়? জোহানের কথায় আমেহা হকচকিয়ে উঠে বলল, না মানে মানে? মানে আমার বাবু চাই। চোখ বন্ধ করে চেঁচিয়ে বলেই আমেহা উল্টো দিকে ঘুরে গেল ঝট করে। হুট করে আমেহার মুখে এমন কথা শুনে বিস্ময় নিয়ে জোহান বলল, আবার বলো। কি? যা চাইলে এক্ষুনি? না। তার মানে চাই না? আমেহা আবার আগের মতোই ঝট করে সামনে ঘুরে বলল, না চাই তো। বলেই বুঝলো সে কি বলেছে। আবার লজ্জা আবারও ঝট করে পিছন ঘুরল। জোহান গলায় শব্দ করে হেসে উঠল। ওইভাবেই পিছন দিক থেকে আমেহাকে নিজের কোলে টেনে বসিয়ে জোর করে তার চিবুক ধরে টেনে তুলে বলল, সবে সবে জুনিয়র হিসেবে মেডিকেলে জয়েন করেছো, এই সময় একটা ছোট্ট আমেহা এলে সামলাতে পারবে তো? আমেহা আবার মুখ ফুলিয়ে বলল, আপনি কি করে জানলেন মেয়ে হবে? ছেলেও তো আসতে পারে। আর আমার অর্ধেকের থেকে বেশি ফ্রেন্ডের বাবু আছে। ভাবিরও তো এখন দুটো হয়ে যাবে। ভাবিও তো কত কাজ করে, একসাথে অফিস ঘর দুটোই সামলায়। তাহলে আমি কেন পারবো না? জোহান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বুঝতে পারছি আমেহা, কিন্তু কোনো কিন্তু না। আপনিও চান কি চান না? জোহান আমেহার কথা শুনে মুচকি এসে বলল, পৃথিবীতে এমন 10%-এরও কম ছেলে আছে যারা কৃতিত্বের স্বাদ অনুভব করতে চায় না, আর আমি তার মধ্যে একদমই পড়ি না। আমেহার মুখে হাসি ফুটল। ঘাড় ঘুরিয়ে জিজ্ঞেস করলো, একটা জিনিস দেখবেন? বলেই জোহান কিছু বলার আগেই সে দৌড়ে গেল কোথাও একটা। তারপর কিছুক্ষণের মধ্যেই নিজের কিকটা এনে জোহানের সামলে মেরে ধরল। সোহান হতবাক হয়ে একবার সেটার দিকে আরেকবার আমেহার মুখের দিকে তাকিয়ে বলল, ইজ দিস ট্রু? আমেহা মাথা উপর নিচ করল। জোহান চোখ ছোট ছোট করে বলল, মানে এতক্ষণ নাটক করছিলে আমার মনের কথা জানার জন্য? আমেহা জিভ বার করে ভেঙচি কাটল। জোহান হেসে টবেরে বলে আমেহার পিছনে দৌড় দিল। এক পর্যায়ে জোহান তাকে ঝাপটে ধরে সোফায় বসে পড়ল। দুষ্টুমি করার স্বরূপ আমেহাকে কাতুকুতু দিতে লাগলো। ফলস্বরূপ তাদের ছোট্ট ফ্ল্যাটটা নতুন অতিথি আসার আগমনে গম গম করে উঠল আনন্দে। বৃষ্টিবিলাস ম্যানশন আজ বহু বছর পর আবার সেজে উঠেছে। শেষবার এমন সাজ দেখা গিয়েছিল রেহেবার আর পূর্ণির বিয়ের ঘোষণার দিনে। তারপর আর কখনো এত জাঁকজমক হয়নি, না কোনো উৎসব না পার্টি। আজ আবারও আলো, ফুল আর ব্যস্ততায় ভরে উঠেছে প্রতিটি কোণা। সাজানো দেয়ালগুলো যেন পুরো দিনের কথা মনে করিয়ে দিচ্ছে আবার। তবে আজকে রাতের সেলিব্রেশনের পিছনে কারণ রেহনাবের 5 বছরের জন্মদিন। পূর্ণি রেহেবারের অনেক দিনের ইচ্ছে ছিল রেহনাবের 5 বছরের জন্মদিনে বড় করে উদযাপন করবে। সাথে তাদের বাড়িতে আসা নতুন সদস্যর কথাও বলবে। অনেকদিন বাড়িতে আনন্দ হয় না, সবাই যেন কেমন রোবোটিক হয়ে গেছে। তাই এই ব্যবস্থা। সে ভোর থেকে চলছে আয়োজন। এখন সকাল 11টা। ডক্টর দেখিয়ে আসার পর পেরিয়েছে 1 সপ্তাহ। বাড়ির সবাই নতুন সদস্যের কথা জানতে পেরে ভীষণ খুশি। শুধু রেহনাবের অনুভূতি পুনি ঠাহর করতে পারছে না। তাকে জিজ্ঞেস করা হলে সে মাথা নাড়িয়ে খুব খুশি বলছে তো ঠিক, কিন্তু সবার চোখে ফাঁকি দিলেও পূর্ণির চোখকে সে ফাঁকি দেবে কি করে? যতই হোক পূর্ণি তার মা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে তাকে। তার এই নারী নক্ষত্র বলার আগেই বুঝে যায় পূর্ণি। তার থেকে লুকোনো কি এতই সহজ? পূর্ণির পেট দেখে এখনো তেমন একটা ঠাউর করা যাচ্ছে না। সেখানে নতুন অতিথি আসছে। কাজকাম মোটামুটি বন্ধ তার। কাজ যতটুকু করার সে ওয়ার্ক ফ্রম হোম করছে। অফিসে যাওয়া আর ওভারওয়ার্কের উপর স্ট্রিক্টলি নিষেধাজ্ঞা জারি করেছেন তার একরোখা বদমেজাজি স্বামী। বদমেজাজি বলাটা ঠিক হবে না, কারণ একটু মেজাজ দেখালেই পূর্ণির চোখ টলটল দিঘির মতো হয়ে যায়। ছলছল চোখে তাকিয়ে সারাটা দিন নীরবে এড়িয়ে রাগ বের করে। অগত্যা
এই কাজ থেকে যতটা পারে বিরত থাকে রেহেবার। পুনি বেড়ে বসে এই আপেলের টুকরোটা মুখে দিয়ে সোফার দিকে এক দৃষ্টিতে তাকালো। রেহেনাব সেখানে বসে পাজল সলভ করছে, যদিও রেহেনাব অন্য বাচ্চাদের তুলনায় খানিকটা শান্ত। তাও ছটফটানি পুনির উপর ঝাঁপিয়ে পড়ে আদর করা তো আছেই। আর সেই কারণেই রেহেবার তাকে গল্পের ছলে বুঝিয়েছে এখন কয়েকটা মাস মায়ের কাছে গিয়ে দুষ্টুমি লাফালাফি না করতে, একটা দূরত্ব রাখতে, নইলে পেটের ভিতর থাকা ছোট্ট পুতুলের আঘাত লাগতে পারে। সেই থেকে রেহেনা মায়ের থেকে একটু দূরত্ব রেখেই খেলছে। পুনি এবার মুখ তুলে বলল, রিহু আমার কাছে আসো। রেহেনাব চোখ তুলে তাকালো, তারপর মাথা নাড়িয়ে বলল, পাপা বারণ করেছে, তোমার আর পুতুলে লেগে যাবে। পুনি এক হাত বাড়িয়ে বলল, আমি বলছি তো কিচ্ছু হবে না, এসো আমার কাছে। রেহেনাব একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যেই পড়ল। তারপর উঠে গিয়ে পুনির পাশে বসলো দূরত্ব রেখে। পুনি হেসে তাকে কোলে টেনে নিল, তারপর ছোট্ট মাথাটা নিয়ে বুকের মধ্যে চেপে ধরে হাত বোলাতে বোলাতে বলল, তুমি কি খুশি না যে তোমার ছোট্ট ভাই বা বোন আসছে তা নিয়ে? খুশি তো, অনেক খুশি। রিহু চাও, রিহু চাও আমার দিকে। আমি মা তোমার, তোমার বলার আগেই বুঝে যাই কি চাইছো তুমি। আমার থেকে লুকিয়ে লাভ আছে? সত্যি বলো, তুমি কি খুশি নও? রেহেনা পিটপিট করে তাকালো পূর্ণির মুখের দিকে। তার দুগাল পূর্ণির দুহাতে বন্দি। কিছুক্ষণ চুপ করে থেকে এসে বলল, তুমি আমার থেকে বেশি ভালোবাসবে মাম্মা ওকে? সাহিল বলে ওর মা নাকি ওর ভাইকে বেশি আদর করে, ওকে খালি বকে। পূর্ণি মিষ্টি হাসলো। সেই ব্যাপারটা ধারণা করতে পেরেছিল, তবে চেয়েছিল রেহেনাব নিজের মুখে তাকে বলুক, যেমন সে বাকি সব কথা বলে। পূর্ণি রেহেনাবের সারা মুখে চুম খেয়ে বলল, তুমি 2 বছর আগে একবার আমায় জিজ্ঞেস করেছিলে যে মাম্মা পুরনো হলেই কি জিনিস ফেলে দিতে হয়। এর প্রত্যুত্তরে আমি কি বলেছিলাম মনে আছে? রেহেনাব দৌড়ে গেল তার গাড়ি দুটো আনতে। তোমার লাল আর কালো গাড়ি দুটো নিয়ে আসো। রেহেনাব দৌড়ে গেল তার গাড়ি দুটো আনতে। কিছুক্ষণের মধ্যে গাড়ি দুটো বগল দাবা করে বেডের উপর উঠে পূর্ণির সামনে রাখলো। পূর্ণি দুটো গাড়ি দেখে বলল, লালটা তো অনেক পুরনো হয়ে গেছে, এটা আমি ফেলে নিই। রেহেনাব আবার পূর্ণির মুখের দিকে তাকালো, তারপর হুট করে লাল গাড়িটা টেনে নিয়ে শক্ত গলায় বলল, না, কেন ফেলবে? তাহলে কালো গাড়িটা ফেলে দিই। না না, কেন ফেলবে তুমি? এমনি আমি ভাবলাম একটা নতুন থাকলে আরেকটা যত্ন নিতে পারবে না, তাই বললাম। না, দুটোই আমার, দুটোই দরকার। লালটাও আমি চালাই, কালোটাও চালাই, দুটোই ভালো। আমি কেন ফেলবো বলো? পূর্ণির মুখের হাসি প্রসারিত হলো। রেহেনাবকে কাছে টেনে বলল, মায়ের কাছেও তুমি আর পুতুল এই দুটো গাড়ির মতো। তুমি যেমন দুটো গাড়িকে একটুর চেয়ে কম ভালোবাসো না, আমি তোমাদের দুজনকেই ঠিক তেমন ভালোবাসবো। আর তোমার যদি কখনো মনে হয় মাম্মা তোমাকে কম আদর করছে, তুমি মাম্মাকে এসে বকে দেবে, কেমন? রেহেনাব হেসে মাথা নাড়ালো। তার মাম্মার কথা তার পছন্দ হয়েছে। পূর্ণি রেহেনাবকে জড়িয়ে ধরে আবেগী গলায় বলল, তুমি না থাকলে তো মা ডাকের মানেই বুঝতাম না আমি। তুমি আগে ছিলে, আছো, থাকবে। আমার হৃদয়ের সবচেয়ে বড় টুকরো তুমি। আমার জীবনে বেঁচে থাকার শক্তি তুমি। তোমায় ছাড়া আমি অসম্পূর্ণ, বুঝলে? তাই কে কি বললো তাতে কান দেবে না। রিহুকে তার মাম্মা পাপা অনেক বেশি ভালোবাসে, যতটা সে তার মাম্মা পাপাকে বাসে। বিকেল 4টা। মেহমানরা এখনো কেউ না এলেও বাড়ির মেয়েরা তাদের জামাই নিয়ে সকলেই উপস্থিত হয়েছে। আরশির 6 বছরের ছেলে, জেসিকার 2 বছরের ছেলেকে পেয়ে রেহেনাবের খুশি আর ধরে না। খেলার সঙ্গী পেয়ে যেন আরো চঞ্চল হয়ে উঠছে সে। লাঞ্চের পর থেকেই তাকে পায় কে। পূর্ণি তাই আর ভালো জামা কাপড় পরায়নি তাকে, কারণ তারা এত দুষ্টুমি করছে যে নতুন জামা পরলে এতক্ষণে তার আর কিছুই থাকতো না। তাই পূর্ণি তাকে মেহমান আসার আগেই পরিপাটি করবে বলে ঠিক করেছে। আপাতত পূর্ণি রুমে একা। সকাল থেকে এসে সবাই দেখা করে গল্প করে গেছে। দুপুরে সবার সাথে তাল মিলিয়ে সে আজ একটু বেশি খেয়ে ফেলেছিল। সেই দরুন একটু বেশি কষ্ট হচ্ছে। গলা ভর্তি করে খাওয়ার বারণ তার এখন। সেই বা কি করবে, আন্দাজ বোঝেনি। পূর্ণি দরজার দিকে মুখ বাড়ালো। এবার সেই সকালে বেরিয়েছে। কথা ছিল দুপুরে চলে আসার, কিন্তু এখন বিকেল পেরোতে যায়। ফোনও বন্ধ। আগে হলে ভীষণ টেনশন করত, কিন্তু এখন এটা অভ্যস্ত কিছুটা, কারণ খুব গুরুত্বপূর্ণ কিছু ডিসকাশন বা কাজ থাকলে তাদের ফোন বন্ধ রাখতে হয়। ভাবি, একত্রে এতগুলো আওয়াজ শুনে চমকে উঠল পূর্ণি। দরজার দিকে তাকাতেই দেখল কয়েকটা পরিচিত মুখ। তার সবাই সম্পর্কে ননদ ননাস। তার একটা বড় শপিং ব্যাগ নিয়ে রুমে ঢুকে রুম লক করে দিল। এটা নাও ভাবি,
এটা করতে একটু দেরি হয়ে গেল, পরের বার থেকে একটু দেখে শুনে খেও। পুনি কৃতজ্ঞতার সহিত মুখ করে বলল, থ্যাংক ইউ মিনি, আমার সত্যি এটার এখন প্রয়োজন ছিল ভীষণ। থ্যাংক ইউ আমায় না, তোমার কেয়ারিং হাজবেন্ডকে দাও। পুনি গ্লাসে একটা চুমুক দিয়ে ভ্রু কুচকে তাকালো। তার তাকানো দেখে সবাই হেসে ফেলল। আরে তোমার বরই তো বললো এটা দিতে, তুমি ভাইয়াকে না বলে আমাদেরকে একবার বলতে পারতে। ভাইয়া অত দূর থেকে কি করতো বলো? পুনি অবাক হয়ে সেই কথা নাকচ করতে গিয়ে আটকে গেল। তার হুট করে মনে পড়ল তার বাড়ির চারিদিকে হিডেন ক্যামেরা লাগানো, এমনকি সিসিটিভিও ছিল। কিন্তু এই ক্যামেরাগুলো কিছুদিন আগের লাগানো। এটা শুধু রেহেবার পুনি ছাড়া কেউ জানে না। পুনি বিস্ময় নিয়ে আবারও চুমুক দিল। তার মানে মহারাজ এই কারণেই এই কাজ করেছেন। চলো ভাবি, তোমাকে আগে সাজিয়ে দিই। জেসিকার কথা শুনে পুনি চোখ বড় বড় করে বলল। এত তাড়াতাড়ি? আরশি বড় শপিং ব্যাগটা থেকে জিনিসপত্র বের করতে করতে বলল, হ্যাঁ সুন্দরী, তোমার বরের কড়া হুকুম, তার বউকে যেন সময়ের মধ্যে যত্ন করে সাজিয়ে দেওয়া হয়। তাই আগেই তোমায় সাজিয়ে তারপর আমরা সাজতে যাব, বুঝলে? পুনি ঠোঁট উল্টালো। তাকে একটা কল মেসেজ দেওয়ার নাম নেই, অথচ যত্ন দেওয়ার ধরন দেখো। আজ আসুক, মজা বোঝাবে সে। ভাইয়ার চয়েস আছে। ভাবির শাড়িটা মারাত্মক হয়েছে। আরশির কথা শুনে পুনি ব্যাগে উকি দিয়ে বলল, এটা কখন পাঠালো আবার? তোমাদের জন্য পাঠায়নি? আমাদের সবার জন্য পাঠিয়েছে, তবে আজ আমরা সবাই সবার জামাইয়ের দেওয়া শাড়ি পরবো, বুঝলে? আর ভাইয়া যে অর্নামেন্টসগুলো দিয়েছে সেগুলো। তাই অত চিন্তা করো না তুমি। আসো ভাবি, শাড়িটা পরিয়ে দিই। এমা, না না না, আমায় দাও, আমি পরে নিচ্ছি। ভাবি, তুমি কি লজ্জা পাচ্ছ? ভাইয়া কি এখনো লজ্জা পুরোপুরি হরণ করেনি? আরশির কথা শুনে জেসিকা আমেহাও হেসে দিল। পুনির গা লাল হয়ে উঠল, চোখ পিটপিট করে বলল, ধুর, তোমরাও না, তোমাদের কষ্ট করতে হবে না, সেটা বললাম। আর বেশি টাইম করে পড়লে আমার অসুবিধা হয়। নিজের বড় আপুকে দেখে আশকারা পেয়ে জেসিকা বলল, তাহলে আলগা করেই পরবো কেন, যাতে ভাইয়ার বেশি টাইম ওয়েস্ট না হয়। ওর কথা শুনে বাকি দুজনও আবার হেসে দিল। পুনি লজ্জায় হাঁসফাঁস করে উঠে বলল, ধুর, তোমরা যাও তো, আমি একাই সেজে নেব। বড্ড খারাপ তোমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই চুপ তোরা, আগে সাজিয়ে নিতে দে সুন্দর করে, পরে পেছনে লাগা যাবে না হয়। আরশির কথার পিঠে আর জেসিকা মিনি কিছুই বলল না। নর্মাল এটা সেটা নিয়ে কথা বলতে বলতেই সুন্দর করে সাজিয়ে তুলল পূর্ণিকে। হালকা গোলাপি রঙের শাড়ি, বাকি ডায়মন্ডের অর্নামেন্টস, সেই সাথে তাল মিলিয়ে মেকআপ, আর সুন্দর করে সামনের দিকে চুলগুলো বেঁধে পেছন থেকে ছেড়ে দিল। শাড়ির সাথে চুল বাঁধার থেকে খোলা চুল একটু বেশিই মানায়। সাথে পনির চুল ন্যাচারালি সর্পিল, কালো বাদামি মেশানো, সেই কারণে আরো যেন ফুটে উঠল সেই সৌন্দর্য। আমি হাতে একটা চিকন বালা পরিয়ে পছন্দের পারফিউম স্প্রে করে দিল। সম্পূর্ণ হলো পূর্ণির সাজ। ড্রেসিং টেবিলের চেয়ারের পেছনে দাঁড়ানো 3 ননদ ননাস আয়না থেকে চোখ ফেরাতে পারল না। তিনজনের মুখ দিয়েই একটা শব্দই বেরোলো, মাশাআল্লাহ। পুনি মিউচকি হেসে চোখ নামিয়ে নিল। সে নিজেও মুগ্ধ নিজেকে দেখে। কতদিন নিজেকে এভাবে সাজায় না রেহেবারের জন্য। কাজের ব্যস্ততা বড্ড বেশি চেপে ধরেছে তাকে। আজ ভাইয়ার কন্ট্রোল করার ক্ষমতা দেখার পরীক্ষা। ধ্যাত, পুনির লজ্জা দেখে তিনজন আবার হেসে দিল। জেসিকা হাসতে হাসতে বলল, রেহনাবকে আজ রাতে আমাদের কাছেই রাখবো, বুঝলে আপু? এইটুকু তো করতেই পারি। বলেই তিনজনে আবার হেসে দিল। পুনির মনে হলো 1 গামলা গরম জল ঢেলে দিয়েছে কেউ তার উপর। কান গাল গরম হতে গেল আবার। তোমরা যাও তো, রেডি হও এবার। আমার পেছনে কত লাগবে? আমি কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই দরজায় টোকা পড়ল। সাথে বাইরে থেকে পুরুষালী গম্ভীর কণ্ঠ ভেসে এলো, হয়েছে তোদের, নাকি পার্টি শেষে বেরোবে? উফ ভাইয়া, তুমিও না, দাঁড়াও বেরোচ্ছি। বলে আরশি আবারও চুলগুলো একটু ঠিক করে দিল। জেসিকার আমেহা সব ব্যাগে ভরে নিয়ে সবাই যেতে নিয়েও আমেহা ফিরে এসে ফিসফিস করে বলল, পার্টির আগে সাজগোজ যাতে ঘেটে না যায় সেদিকে খেয়াল রেখো কিন্তু ভাবি। বলেই আবার তিনজন হাসতে হাসতে বেরিয়ে গেল।